ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অংশীদারি ফার্মের কর নির্ণয়। অংশীদারি ফার্মের কর নির্ণয় থেকে আমরা জাস্ট 6টি বা 7টি ম্যাথ করব। 6টি বা 7টি ম্যাথ করলে আমাদের এখান থেকে 10 মার্কের যে কোনো একটি ম্যাথ পরীক্ষায় কপি পেস্ট করেও আসতে পারে বা সরাসরি নিয়মেই চলে আসবে। অংশীদারি অঙ্কের করণীয়। অংশীদারি অঙ্ক করতে গেলে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো বলতে পারে, এক নাম্বার হচ্ছে আমাদের অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয়, অংশীদারি কর দায় নির্ণয়, অংশীদারি ফার্মের আয় বন্টন, অংশীদারদের মোট আয় নির্ণয়, অংশীদারদের কর দায় নির্ণয়। এই 5টা স্টেপ আমাদের বলতে পারে। আমরা 1 নাম্বার ম্যাথের ভিতরে প্রায় সবগুলো স্টেপই পাবো। 1 নাম্বার ম্যাথটা আমরা ভালোভাবে করতে পারলে এই চ্যাপ্টারের প্রায় 5টি স্টেপই আমরা শিখতে পারবো। 1 নাম্বার ম্যাথের ভিতরে আমাদের প্রায় সব ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো, প্রবলেম 1। এই প্রবলেম 1টা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালের কোশ্চেন। আর অংশীদারি ম্যাথ করার জন্য যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো আমরা আগেই শিখেছিলাম। যৌথ মূলধনীতে নিয়মগুলো শিখেছিলাম। যৌথ মূলধনী আহ, যৌথ মূলধনী কারবারের যেগুলো অননুমোদনযোগ্য খরচ ছিল, এখানেও আমাদের ওই অননুমোদনযোগ্য খরচগুলোই হবে। জাস্ট আমরা এখানে আরো কিছু বাড়তি লিখবো, যেমন অংশীদারটা কি কি ব্যবসাতে পাবে, এগুলো আমরা একটু বাড়তি লিখবো। যেমন এখানে হচ্ছে অংশীদারদের বেতন, অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের কমিশন, অংশীদারদের ঋণের সুদ, অংশীদারি ফার্ম হতে অন্যান্য পারিশ্রমিক, বাড়ি ভাড়া ব্যতীত। এই ভাড়া ব্যতীত অন্যান্য পারিশ্রমিক। আর এগুলো আমরা আগে শিখছি, দেখো, দান, সকল প্রকার জরিমানা, সকল প্রকার মূলধন জাতীয় ব্যয়, এগুলো আমরা যৌথ মূলধনিতে আগেই শিখছি। ওই আইটেমগুলোই এখানে নিয়ে আসবো। এর সাথে আমাদের আরেকটু বাড়তি রয়েছে। বাড়তি হলে যে এখানে একটা যোগ হবে, লাভ লোকসান হিসাবে ভুল করে ক্রেডিট করা হয়নি এমন আয়সমূহ, আর অনুমোদনযোগ্য ব্যয়সমূহ যা ভুলে লাভ লোকসান হিসাবে ডেবিট করা হয় দিলে আমাদের কারবারি ও অকারবারি আয় বের হবে। এখান থেকে আমরা বাদ দিব অকারবারি আয়সমূহ। এটাও আমরা অকারবারি আয়সমূহ, এগুলো আমরা কি যৌথ মূলধনীতে করেছিলাম। অকারবারি আয়সমূহ বিয়োগ করব, তারপরে আমরা অকারবারি আয়সমূহ আবার যোগ করব। যোগ করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে আমাদের লভ্যাংশের সাথে একটা কাজ রয়েছে। এই লভ্যাংশের কাজ আমরা যৌথ মূলধনীতে করেছিলাম 100/80। যৌথ মূলধনীতে করব হচ্ছে 100/80 দিয়ে। আর এখানে করব অংশীদারিতে, এটা করব হচ্ছে 100/90। এটা ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে। জাস্ট এখানে শুধু একটু সেন্স, এটা একটু আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথটা ভালোভাবে খেয়াল করি। 1 নাম্বার ম্যাথটার ভিতরে প্রায় সবগুলো আইটেমই উঠে আসবে। দেখো, সমস্যা 1। আলী, ওমর এবং ওসমান একটি ফার্মের অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 3-2-1। এটা মুনাফা বন্টনের অনুপাত দেওয়া রয়েছে। 30/6/2024 তারিখে ফার্মের আয় ছিল 3 লক্ষ টাকা। ফার্মের হিসাব সমূহ পরীক্ষা নিরীক্ষার পর নিম্নোক্ত তথ্যগুলি পাওয়া গেল। ক নম্বরে বলছে, পণ্য বিক্রয়ের উপর কমিশন বাবদ 40,000 টাকা অংশীদার অমরকে প্রদান করা হলো। তাহলে অংশীদাররা যেগুলো পাবে, এগুলো হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা হচ্ছে কি, অমরকে কমিশন প্রদান করা হলো 40,000 টাকা, এটা আমাদের অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। তারপরে বেতন প্রদান। তাহলে বেতন প্রদান, 3জনকেই বেতন প্রদান করা হয়েছে, এটাও আমাদের অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। লোনের বা ঋণের সুদ প্রদান, এটাও অংশীদারদের প্রদান করছি আমরা,
এটাও হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, তাহলে এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে। অফিস ভাড়া এবং কারখানা ভাড়া এই দুইটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত হবে না। তারপরে আগা খা ফাউন্ডেশনে অনুদান। আগা খা ফাউন্ডেশন হচ্ছে একটা অনুমোদনযোগ্য ফান্ড। এখানে অনুমোদনযোগ্য খরচ এটা অন্তর্ভুক্ত হবে হবে না। না, এখানে হবে অনুমোদনযোগ্য খরচ, এজন্য এটা বাদ। অগ্রিম কর, এটা অনুমোদনযোগ্য খরচ, এজন্য অন্তর্ভুক্ত হবে। শুল্ক আইন অমান্য করার জন্য জরিমানা, এটাও অন্তর্ভুক্ত হবে। আবার উত্তোলন, এটাও অংশীদারটা উত্তোলন করছে, এটাও আমাদের অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। তারপরে আমাদের বলছে করণীয়র মধ্যে ফার্মের মোট আয় নির্ণয় করো, প্রতি অংশীদারের মোট আয় নির্ণয় করো। এ- তারপরে বলছে কর দায় নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমরা আগে প্রথমে মোট আয়টা নির্ণয় করি, তারপরে হচ্ছে আমরা কর দায়টা সবগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। তাহলে মোট আয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে আগের মতোই একটা ছক দিতে হবে। যে আমরা এটা আগেই শিখছিলাম যৌথ মূলধনীতে, জাস্ট ওইভাবেই একটা ছক কেটলাম আমরা, যৌথ মূলধনীতে যেভাবে কাটছিলাম। শুধু এখানে লিখবো করদাতা আলী, ওমর, ওসমানের অংশীদারি কারবার, আয় বর্ষ 2023-24, কর বর্ষ 2024-25, মোট আয় নির্ণয়। তাহলে লিখবো এখানে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ লিখলাম আমরা। এটা আমাদের নিট লাভটা আমাদের কি কোশ্চেনে দেওয়া রয়েছে, দেওয়ার। এই যে এখানে নিট লাভটা দেওয়া রয়েছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিট লাভটা এখানে বসালাম। এরপরে যোগ অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহের ভিতরে আমাদের কোশ্চেনে আমরা প্রথম থেকে দেখব। দেখো এখানে প্রথমে বলছে পণ্য বিক্রয়ের উপর কমিশন বাবদ 4,000 টাকা অংশীদার অমরকে প্রদান করা হবে। তাহলে আমরা সরাসরি এভাবে লিখবো যে কাকে প্রদান করলাম, অমরকে। তাহলে আমরা অমরকে। আমরা লিখবো হচ্ছে অমরের কমিশন। কমিশন। এর কমিশন সর্বপ্রথম ঘরে আমরা এটা লিখবো যে অমরের 40,000 টাকা। অমরের কমিশন, পণ্য বিক্রয়ের উপর অমরকে কমিশন দেওয়া হলো। তাহলে সরাসরি প্রথম ঘরে লিখবো অমরের কমিশন 40,000 টাকা। এটা অংশীদারের আয়, এজন্য এটা অনুমোদনযোগ্য খরচ। তারপরে আমাদের বলছে কি, এরপরে আমাদের বলছে বেতন। বেতন, দেখো তিনজনই পাইছে বেতন। তাহলে আমরা কি করব, জাস্ট বেতন আমরা আগে শিরোনাম দিব এভাবে একটা, যে বেতন। বেতন লিখে এখানে কলম দিব, তারপরে তিনজনের নাম বসা দিব, যা আলী, ওমর, ওসমান। তাহলে আমি নিচে থেকে কপি করে নিচ্ছি। অংশীদারদের বেতন লিখবো। অংশীদারদের বেতন লিখে জাস্ট আমরা আহ, অংশীদারদের বেতন লিখে জাস্ট আমরা কপি টু পেস্ট করে এখানে বসাবো। যে দেখো এইভাবে অংশীদারদের বেতন লিখলাম। অংশীদারদের বেতনের মধ্যে আমাদের আলীর বেতন দেওয়া রয়েছে কত টাকা, দেখো আলীর বেতন 82,000। 82,000 টাকা, ওমরের বেতন রয়েছে 1,00,000 টাকা, ওসমানের বেতন রয়েছে 1,60,000। 60,000। তাহলে আমরা এই তিনটা লিখলাম, যে অংশীদারদের বেতন আলী 82,000, ওমর 1,00,000 টাকা, ওসমান 1,60,000 টাকা। তাহলে তিনটা যোগ করে দেখো তো ঠিক আছে কিনা। 82,000 যোগ 1,00,000 যোগ 1,60,000, তিনটার যোগফল আমরা এর প্রথম ঘরে লিখবো। একটু দ্রুত গতিতে তিনটা যোগ করো। জি স্যার, হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা দিতে পারলাম। এগুলো অংশীদারদের পাইছে, এই জন্য এগুলো অংশীদারদের, এগুলো আমার অনুমোদনযোগ্য খরচ। তারপর আমাদের বলছে কি, লোনের বা ঋণের সুদ প্রদান করা হলো আলী এবং ওসমান। তাহলে কয়জন পাইছে এটা, 2 জন। দুইজন। একাধিক পালি আমরা এটা শিরোনাম দিব। আমরা এভাবে লিখবো অংশীদারদের ঋণের সুদ। তাহলে লিখবো হচ্ছে অংশীদারদের ঋণের সুদ, লিখে সরাসরি দুইজনের এভাবে বসিয়ে দিব। যে লিখলাম অংশীদারদের ঋণের সুদ, আলী পাইছে ঋণের সুদ 60,000 টাকা। তাহলে আলীর ঘরে লিখলাম 60,000 টাকা। ওসমান পাইছে 1,00,000 টাকা, তাহলে ওসমানের ঘরে লিখলাম 1,00,000, দুইটা যোগ করে 1,60,000 টাকা।
আমরা কি বুঝতে পারতেছি? বলো। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি রয়েছে? তারপরে আমাদের রয়েছে অফিস ভাড়া। এটা আমাদের অফিস ভাড়া ওমরকে প্রদান করা হলো, তাহলে ভাড়া ব্যতীত সবগুলো আসবে। অফিস ভাড়া, কারখানা ভাড়া, এই দুইটাই আমাদের অন্তর্ভুক্ত হবে না, তাহলে এই দুইটাই হবে না। আমাদের বাদ। আগা খাঁ ফাউন্ডেশন, এটা হচ্ছে কি অনুমোদনযোগ্য ফান্ড, এজন্য এটা আমাদের এটা হবে। অন্তর্ভুক্ত হবে না। তারপরে আমাদের অগ্রিম কর প্রদান 40,000 টাকা, এটা আমাদের অনুমোদনযোগ্য খরচ, তাহলে আমরা এটা লিখবো অগ্রিম কর প্রদান। তাহলে অগ্রিম কর প্রদান কত টাকা আসলো? এটা 40,000 টাকা। 40,000। তাহলে 40,000 টাকা জাস্ট কপি করে সরাসরি বসা দিব। তারপর আমাদের কি রয়েছে? শুল্ক আইন অমান্য করার জন্য 65,000 টাকা জরিমানা প্রদান করা হলো। তাহলে শুল্ক আইন লঙ্ঘনের জরিমানা, এটাও আমাদের অনুমোদনযোগ্য খরচ। শুল্ক আইন লঙ্ঘন, শুল্ক আইন লঙ্ঘন করার জরিমানা, জরিমানা। তাহলে শুল্ক আইন লঙ্ঘন করার জরিমানা কত টাকা আসলে? এটা আমরা সরাসরি নিয়ে আসবো। যে শুল্ক আইন লঙ্ঘনের জরিমানা হচ্ছে 65,000। 65,000 টাকা। এটা আমাদের অননুমোদনযোগ্য খরচ, আর অননুমোদনযোগ্য খরচের জন্য এটা আমরা সরাসরি অন্তর্ভুক্ত করব। এরপরে স্টেপ আমাদের কি বলছে? পরে বলছে দেখো, উত্তোলন করছে আলী, ওমর, ওসমান। তাহলে উত্তোলন সবাই করছে, তাহলে আমরা লিখবো অংশীদারদের উত্তোলন। অংশীদারদের উত্তোলন লিখে আমরা তিনজনের নামটা সরাসরি বসা দেব। তাহলে লিখবো হচ্ছে অংশীদারদের উত্তোলন। অংশীদারদের উত্তোলন লিখে জাস্ট এভাবে বসাবো। দেখো, অংশীদারদের উত্তোলন, আলী 60,000 টাকা উত্তোলন করছে, অমর 50,000 টাকা উত্তোলন করছে, ওসমান 45,000 টাকা উত্তোলন করছে। তাহলে 50 আর 60 1,10,000, আর হচ্ছে 45 1,55,000 টাকা। তাহলে আমরা এভাবে শেষ করলাম ম্যাথটা। তাহলে আমাদের কি, দেখো আয় গুলো দেওয়া শেষ হলো। তাহলে আমাদের কি কি আইটেম গুলো হইলো? পণ্য বিক্রয়ের উপর কমিশন বাবদ অমরকে প্রদান করা হইলো, এটা অংশীদার পাইছে, এজন্য এটা আমাদের কি অননুমোদন। অনুমোদনযোগ্য খরচ, এজন্য অন্তর্ভুক্ত করলাম। বেতনটা আমাদের অনুমোদনযোগ্য খরচ, এটাও অন্তর্ভুক্ত করা হবে। লোন বা ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ, এজন্য এটা অন্তর্ভুক্ত করলাম আমরা। অফিস ভাড়া, এটা আসবে না। কারখানা, এটাও আসবে না। আগার অনুমোদনযোগ্য খরচ, অন্তর্ভুক্ত হবে না। অগ্রিম কর প্রদান, এটা অনুমোদনযোগ্য খরচ, এজন্য অন্তর্ভুক্ত করছি আমরা। শুল্ক আইন অমান্য করার জন্য 65,000 টাকার জরিমানা, এটি অনুমোদনযোগ্য খরচ, এজন্য অন্তর্ভুক্ত করছি। উত্তোলনটা আমাদের অনুমোদনযোগ্য খরচ, অন্তর্ভুক্ত করছি। এ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? বলো। জি স্যার। তাহলে এবার যোগ করো তো, দেখো তো ঠিক আছে নাকি। যোগফল, সরি, যোগফলটা কত হবে? একটা হচ্ছে 8,02,000। 40,000, 3,42,000, 1,60,000, 40,000, 65,000, 1,55,000। স্যার 8,02,000। তাহলে আমাদের যোগফল হচ্ছে 8,02,000। 2,000। 8,02,000-এর সাথে আমরা উপরে আমাদের রয়েছে 3,50,000, 3,50,000 টাকা যোগ করি। 8,02,000 যোগ 3,50,000, তাহলে দেখো 11,52,000। 11,52,000, 52,000। এটা হচ্ছে আমাদের মোট আয়। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম? জি স্যার। কোনো সমস্যা নাই তো নাকি? বলো। না স্যার। আচ্ছা, এবার আমরা তাহলে কর দায় নির্ণয় করবো। এটার পরে কর দায় নির্ণয় করতে হবে। কর দায়ের জন্য আমাদের দেখো তিনটা স্টেপ। একটা হচ্ছে এই যেটা ছিল আগে আমাদের 23-24-এ কর দায় ছিল 3,50,000 টাকার উপরে 0%, পরবর্তী 1,00,000 টাকার উপরে 5%, পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, 4,00,000-এর উপর 15%, তারপরে 5,00,000-এর উপরে 20%, অবশিষ্ট টাকার উপরে 25%। এটা হচ্ছে 23-24-এ কর বর্ষ ছিল। তারপরে আমাদের 24-25 এসে এটা হলো, দেখো এখানে 3,50,000, 3,50,000 ঠিক আছে, 1,00,000, 1,00,000ও ঠিক আছে, পরবর্তী 3,00,000, 3,00,000ও ঠিক আছে, কিন্তু 4,00,000-এর পরিবর্তে এখানে হয়ে গেছে হলো 5,00,000। 8,00,000। তারপর আর একটা 5,00,000,
অবশিষ্ট টাকার উপরে এত পার্সেন্ট। আবার নতুন করে আরেকটা আমাদের হয়েছে, আমরা এইটার নিয়মে কর দায়টা নির্ণয় করব। তাহলে এটার নিয়মে কর দায় নির্ণয় করব, এটার সাথে এটাও মিল রয়েছে। 3,50,000 0%, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, তারপর পরবর্তী 3 লাখ টাকার উপরে আমাদের কত রয়েছে, পরবর্তী 3 লাখ টাকার উপরে 10%। 10%, তারপরে হচ্ছে 5 লাখ টাকার উপরে 50%, পরবর্তী 5 লাখ টাকার উপর 50%, আর এখানে একটা স্টেপ বাড়ছে, পরবর্তী 20 লাখ। তাহলে আমরা বর্তমানে এই স্টেপটা করব, এই স্টেপটা আমরা এইটা তারা কর দায় নির্ণয় করব। তাহলে এটাকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখানে কর দায়ের এখানে নিয়ে যাব। দেখেন যে কর দায়টা আমরা কিভাবে করব। তাহলে উপরে লিখবো কর দায়, এনে তারিখটা তো আমাদের দরকার নেই, জাস্ট উপরে লিখবো কর দায় নির্ণয়। তাহলে কর দায় নির্ণয়, আমাদের আয় হইল 11 লক্ষ কত টাকা, এগারো লাখ 52,000। 52,000 টাকা। এই 11,52,000 টাকার উপরে আমরা বিভাজন করে করটা দিব। তাহলে প্রথমে 11,52,000 টাকার উপর থেকে প্রথমে আমরা লিখবো 3,50,000 টাকার উপরে 0%। তাহলে আমরা এখানে 3,50,000 টাকা কি করব, 3,50,000 এখান বাদ থেকে বাদ দিব। বাদ দিলে ক্যালকুলেশন করলে কত থাকে দেখো, থাকে 8,02,000। 8,02,000। আমরা দেখবো 8,02,000 টাকা যে থাকলো আমাদের, পরবর্তী স্টেপ আমাদের যাবে কিনা, পরবর্তী স্টেপ কত আছে, 1,00,000। 1 লাখ, তাহলে দেওয়া যাবে। এইখান থেকে যদি আমাদের এই যে এখানে বেশি থাকে, অর্থাৎ এই যে এখান থেকে যদি আমাদের এখানে বেশি থাকে তাহলে দেওয়া যাবে, বেশি না থাকলে অবশিষ্ট লিখতে হবে। তাহলে 1 লাখ টাকা উপরে আমাদের এই যে 5%, 5%-এ 5,000 টাকা আমরা রেখে দিলাম। আবার এখান থেকে 1 লাখ আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 7,02,000 টাকা। তাহলে 7,02,000 টাকা আমরা পরবর্তী স্টেপে নিয়ে যাব, পরবর্তী স্টেপে হচ্ছে আমাদের 3 লাখ টাকা। 3,00,000। তাহলে এটাও আমরা দিতে পারবো 3 লাখ, কারণ এখানে টাকা রয়েছে 7 লাখ। তাহলে তিন জি লাখ স্যার। টাকার উপরে 10% দিলাম, 3 লাখের 10% 30,000 টাকা। তাহলে এবার আমরা এখান থেকে আবার 3 লক্ষ টাকা কি করব, বিয়োগ বাদ করে দিব। দেব। বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 4 লক্ষ কত, 2,000। 2,000 টাকা। এবার আমরা পরবর্তী স্টেপে যাই, পরবর্তী স্টেপে আমার রয়েছে কত, 5,00,000। তাহলে এখন কি আর আমি 5 লাখ টাকা দিতে পারবো বলো। না স্যার। তাহলে এই যে 5 লাখ টাকা, এইখানেই আমাদের উঠে যাবে হচ্ছে কি, অবশিষ্ট অবশিষ্ট। তাহলে এখানে লিখতে হবে অবশিষ্ট কত টাকা বের হলো আমাদের, 4 লক্ষ 4,02,000। 2,000। এই 4,02,000 টাকার উপরে এই অবশিষ্ট, কিন্তু এই অবশিষ্টর পার্সেন্ট না, যে লাইনে জি। আমাদের অবশিষ্ট হয়ে যাবে ওই লাইনের পার্সেন্ট আসবে। তাহলে আমাদের অবশিষ্ট হলে এই লাইনে, তাহলে এই লাইনের পার্সেন্টেজ কত, 15%। 15%। তাহলে আমাদের কিন্তু এই পরবর্তী গুলা আর দরকার নেই, কারণ আমাদের এখানেই অবশিষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখন করব হচ্ছে 4,02,000 টাকার উপরে কয় পার্সেন্ট নিব, চার লাখ দুই 15%। হাজার টাকার উপরে 15% ধরো, দেখো কত হয়, 4,02,000 গুণন 15%, 60,000। 30। ষাট 300। 60,300। 300। তাহলে আমরা কি এ পর্যন্ত কি বুঝতে পারছি কিনা বলো এবার, জি স্যার। যদি সমস্যা থাকে আরেকবার রিপিট করি, নাকি ক্লিয়ার বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এবার আমরা এগুলা যোগ করি, যোগ করে মোট কর দায় লেখো, মোট কর দায়। তাহলে মোট কর দায় 5,000, 30,000, তাহলে 35,000, 60,000, কত হয়, 95,000, 95,300। 95,300। 300। এই অঙ্কটা বোর্ডে কর দায় নাও চাইতে পারে, যেটা পরীক্ষা চাইছিল ওটার থেকে আমি একটু চেঞ্জ করে দিছি, এজন্য কর দায়টা হয়েছে যে আমি একটার ভিতরেই সবগুলো শিখে দিতে চাইছি, এজন্য সবগুলো আইটেম এটার ভিতরে আমি অন্তর্ভুক্ত করছি। টাকাগুলো একটু জি। চেঞ্জ করে দিছি, তোমাদের সাজেশনে দেখবা বা বইয়ে দেখবা এই অঙ্কে কিন্তু চেঞ্জ করা নাই, যে পর্যন্ত চাইছে ওই পর্যন্তই করবো আমরা। আবার জি অনেকে স্যার। বইয়ে দেখলে কইবা যে এতটুকু তো করে নাই, ভাইয়া করতেছে, মানে আমি এটা ইচ্ছে করেই বাড়া দিছি যাতে সব আইটেম গুলো এখান থেকে শেখানো যায়। তাহলে আমাদের এই যে অংশীদারি ফার্মের আয় নির্ণয় করলাম,
তারপরে আমাদের অংশীদারি ফার্মের কর দায় নির্ণয় করলাম। তারপরে বলছে প্রতি অংশীদারের মোট আয় নির্ণয় করা লাগবে। আমাদের অংশীদার কয়জন ছিল? অংশীদার কয়জন ছিল বলো? 3 জন। 3 জন। আমাদের বলছে প্রত্যেক অংশীদারের আয় নির্ণয় করতে বলছে। তাহলে প্রত্যেক অংশীদারের আয় নির্ণয়ের জন্য আমরা কি কাজ করব? প্রত্যেক অংশীদারের জন্য আলাদা আলাদা এভাবে ঘর কাটবো। যে আমরা এভাবে হচ্ছে প্রত্যেক অংশীদারের জন্য ঘর কাটবো, যে অংশীদারদের মোট আয় নির্ণয় করব। আয় নির্ণয় করার জন্য এখানে একটা মোটের গড় দিব। আর আমাদের 3 জন অংশীদার, যে আলী, ওমর, ওসমান, 3 জনের জন্য আমরা 3টা টাকার বার দিব। দিয়ে এখানে আমরা অংশীদারটা কি কি পাইলো মোট আয় এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা দেখি এখানেই আমরা পাবো, উপরের এন্ট্রিতেই পাবো অংশীদারটা কি কি পাইছে। তাহলে এই যে অংশীদার কি পাইছে, অমরের কমিশন। কমিশন কত অমর পাইছে, কত টাকা? 40,000। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কমিশন, অর্থাৎ অংশীদার যা যা পাইছে এগুলো নিয়ে আসবে এখানে কমিশন। তাহলে কমিশন হচ্ছে, কমিশন কে পাইছে আমাদের? ওমর। অমর। তাহলে আমাদের প্রথম 2 ঘরে নাই। তাহলে প্রথম 2 ঘরে নাই, বসানোর দরকার নাই। এখানে যে পাইছে শুধু তার ঘরেই। তাহলে অমরের ঘরে আমরা এখানে 40,000 টাকা লিখে দিলাম। আর মোটের ঘরে তাহলে কত হবে? মোটের ঘরেও আমাদের 40,000 টাকা 40,000। হবে, যেহেতু একটাই রয়েছে। তাহলে আমাদের 2 জন ছিল না, 2 জনের ঘরে আমরা 0 0 দিয়ে দিতে পারি। তারপর আমরা দেখি কমিশন গেল। তারপরে কি অংশীদারদের বেতন। দেখো আলী, ওমর, ওসমান। তাহলে বেতন লিখবো। বেতন লিখে আমরা 3 জনের ঘরেই, বেতন যেহেতু আমাদের 3 জনই পাইছে, 3 জনের ঘরেই লিখবো। তাহলে মোট তো আমাদের এখানে করাই আছে, মোট হচ্ছে 3,42,000। 42,000। ওইখান থেকে আমরা জাস্ট কপি করলাম, মোট হচ্ছে 3,42,000। তারপরে এই আলী 82,000, ওমর 1,00,000, আর একটা হচ্ছে 1,60,000। তাহলে এই যে আলীর ঘরে বসাবো আমরা, আলী 82,000। 82,000। তারপরেরটা কত? 1,00,000। আর 82,000। এরপরেরটা হচ্ছে আমাদের 1,00,000। তারপরেরটা হচ্ছে আমাদের এক এক লাখ লাখ ষাট হাজার। ষাট হাজার একদম সিম্পল কথা, কিন্তু এখানে একদম সহজ কিছুই না। তারপরে আমরা লিখবো হচ্ছে কি ঋণের সুদ। তাহলে এই ঋণের সুদ আমাদের কয়জন পাইছে? ঋণের সুদ হচ্ছে আলী একজন। এবং ওসমান, 2 জন পাইছে। টোটাল হচ্ছে 1,60,000। তাহলে এখানে আমরা লিখে দিলাম ঋণের সুদ, মোটের ঘরে লিখলাম 1,60,000 এক 60,000। টাকা। আর আলী পাইছে এবং ওসমান পাইছে। আলী আলী 60,000। 60,000, ওসমান 1,00,000। তাহলে আলীর ঘরে বসাবো আমরা 60,000 টাকা। আর ওসমানের ঘরে, ওমরের ঘরে নাই, তাহলে ওসমানের ঘরে বসাবো হচ্ছে কত? 1,00,000। 1,00,000। দেওয়ার পর দেখো আরো কিছু অংশীদার এখানে পাইছে কিনা আমাদের। এখানে অংশীদার আর স্যার, কিছু পাই নাই আমরা। উত্তোলন। অংশীদারদের উত্তোলন, উত্তোলন হচ্ছে এটা আয় না, অংশীদারের আয় গুলো এখানে অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে অংশীদারের ব্যয়, এজন্য এটা আমাদের জি। উত্তোলনটা এখানে কাউন্ট হবে না। তাহলে এবার আমরা কি করব? এগুলো হচ্ছে আমাদের এখানে আরেকটা আইটেম দিতে হবে। আমাদের মোট আয় বের হয়েছে কত টাকা? মোট আয় হলো 11,52,000। 11,52,000 টাকা। এই ফার্মের আয় ছিল 11,52,000। এখান থেকে অংশীদারটা এই টাকাগুলো তুলে নিছে। এই টাকাগুলো তুলে নেওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে অংশীদারদের মুনাফা বের হবে। যে অংশীদারটা যা যা পাইছে এগুলো বাদ দেওয়ার পরে যেটা বের হবে এটা হচ্ছে মুনাফা। এই মুনাফাটা আমরা ভাগ করে দিব। তাহলে আমরা এটা যোগ করি, এইগুলো যোগ ফল কত হয় দেখো তো। 5,42,000। তাহলে আমার 11,00,000 কত টাকা হইলো? 11,00,000 52,000। টাকা। এটা হচ্ছে আমাদের মোট আয় ছিল অংশীদারি কারবারের। এখান থেকে অংশীদারটা পাইছে কত টাকা নিছে? 42,000। 5,42,000 টাকা। তাহলে 5,42,000 বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হলো বন্টনযোগ্য মুনাফা। তাহলে বাদ দিলে কত থাকবে আমাদের? 6,10,000। 6,10,000 টাকা। এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। এটা আমরা এখানে, এটা অংশীদাররা আবার পাবে। তাহলে আমরা এটা এখানে লিখবো
বন্টন বন্টনযোগ্য মুনাফা। তাহলে বন্টনযোগ্য মুনাফাটা বের করার জন্য আমরা এখানে দেখা দিচ্ছি মোট আয় আমাদের ছিল 11 লক্ষ কত, 52,000। মোট আয় ছিল 11,52,000 টাকা। এখান থেকে আমরা এই যে এগুলো যোগ করে পাইছিলাম হচ্ছে কত টাকা, 42,000। 5,42,000 টাকা। 5,42,000 টাকা বাদ দিলে আমাদের যেটা বের হয় এটা আমরা এখানে বসা দিলাম, ছয় ছয় লক্ষ লাখ দশ হাজার দশ হাজার এবার এই যে 6,10,000 এখানে বসা দিলাম, এই 6,10,000-এর জন্য অনুপাত দেওয়া রয়েছে আমাদের কোশ্চেনে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে 11 মোট আয় 11,52,000 থেকে এই যে এগুলা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে 11,52,000 থেকে ওগুলো যোগ করে আমাদের বাদ দিলাম 5 লাখ। এই যেগুলোর যোগফল হলো 5,42,000, বাদ দিলে আমাদের 6,10,000 থাকলো। এই 6,10,000 টাকা বন্টন করার জন্য আমাদের একটা ইস্টু দেওয়া রয়েছে 3-2-1। তাহলে 3-2-1 অনুপাতে এটা আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে আমরা লিখবো কত, অনুপাতটা লিখে দিই 3:2 ইস্টু কত, হ্যাঁ। 1। তাহলে এই অনুপাতে আমরা এই বন্টনযোগ্য মুনাফাটা ভাগ করব। তাহলে আমরা কিভাবে করতে পারি, যখন আমরা আলীর তা নির্ণয় করব, আলী আমাদের আলীর মোট লাভ হচ্ছে 6,10,000 10,000। টাকা। এইখানে আমাদের আলীর অংশ পাবে হচ্ছে 3 অংশ। তাহলে আলীকে আমরা 3 ভাগ দিয়ে দিব, এই 3 দিয়ে গুণন দিয়ে দিব, আর এই অনুপাতগুলোর যোগফল দিয়ে ভাগ করব আমরা। 3-2-5 আর 1-6, 6 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে আলির তা বের হয়ে যাবে, কত বের হয় আলির, দেখো 6,10,000 গুণন 3 ভাগ হচ্ছে 6, 3,05,000। 3,05,000 পাঁচ টাকা। 3,05,000 টাকা আলির বের হলো। এবার ওমরের তা কিভাবে বের করব, ওমরের তো আমরা একইভাবে বের করব, 6,10,000, এখানে জাস্ট গুণনটা পরিবর্তন হয়ে যাবে। অমরের হচ্ছে কয় ভাগ, গুণন 2। 2 ভাগ, গুণন 2 ভাগ হচ্ছে 6। তাহলে এটা বের হবে কত, দেখো গুণন 2 ভাগ 6। 6, কত হইলো, তো 20,333 আসতেছে এরকম। 2 লাখ, 2 লাখ। 2 লাখ স্যার হচ্ছে 6,10,000 গুণন 2 জি স্যার। ভাগ 6, 2,03,333 নাকি, জি স্যার। 2,03,333, 33। পয়েন্ট 33 আইছে। হ্যাঁ। পয়েন্ট আসলে আমরা আর পরেরটা বের করব না। তাহলে পরেরটা কি করবো, এবার পয়েন্ট আসলে আমরা শেষেরটা বের করব না, না করে আমরা শেষেরটার জন্য কি কাজ করব, এই 6 লাখ থেকে, এই যে 6 লাখ থেকে আমরা এটা বিয়োগ করব, 6 লাখ থেকে এটা বিয়োগ করব, আবার 6,10,000 থেকে এটা বিয়োগ করব। এই দুইটা বাদ দেওয়ার পর যা থাকবে এটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে কত থাকে দেখো, স্যার প্রথমটা হচ্ছে 3,05,000। 6,10,000 থেকে 3,05,000 বাদ দিলে 3,05,000। এটাও বাদ দাও, দুটাই বাদ দিয়ে যেটা হবে এটা এখানে হবে। দুইটা বাদ দেওয়ার পর যেটা হবে এটা বসে দেবে এখানে। 3,05,000 6,10,000 মাইনাস 3,05,000 মাইনাস 2 লাখ, এত কত হয়, 10। এটা কি 1 লাখ নাকি, 1,01,667। 667। 1,01,667 টাকা। তাহলে এই যে তিনটা যোগ করলে আমাদের এই 6,10,000 টাকা হবে। এবার আমরা সবগুলা নিচের দিকে যোগ করব, এটার যোগফল তো আমাদের করাই আছে, জাস্ট এইগুলো যোগ করে নিচের দিকে বসা দাও। এটার যোগফল আমাদের 11 লাখ, 52,000। যোগ্য হয় 11,52,000 টাকা। তাহলে এটার যোগফল আমাদের আছে, পরের গুলো যোগ করো তোমরা,
11,52,000 টাকা। আর এটার যোগফল কত? এটার যোগফল কত? স্যার 4,47,000 প্রথমটা। 4,47,000। তারপরে 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 43,333 না? 3 লাখ জি স্যার, 3,43,333। 43,333। 33। তারপরে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3,61,000। 3,61,667। 3,61,667। 667। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অংশীদারদের মোট আয়। অংশীদারদের মোট আয়। আট। এরপরে আবার আমাদের কর দায় করতে হবে। কর দায় করতে হবে কার কার টাকা 3,50,000 টাকা পার হয়েছে কার? দেখো, আলীর 3,50,000 টাকা কি বেশি হয়েছে? জি স্যার। তাহলে এটার জন্য একটা কর দায় করতে হবে। অমরের 3,50,000 টাকা পার হয়েছে, না স্যার। তাহলে ওমরের জন্য কর দায় করতে হবে না। ওসমান 3,50,000 টাকা পার হয়েছে, তাহলে জি স্যার। একটা কর দায় করতে হবে। তাহলে আমরা সেম এই যে এটার মতো আবার কর দায় লিখলাম। এটা ছিল সবার একত্রে, আর এখানে হচ্ছে আমাদের ভাগ ভাগ করে। তাহলে আমরা এখানে কাটকার্তা করব। একটা হচ্ছে লিখবো হচ্ছে আলীর কর দায়। আলীর কর দায় নির্ণয়। তাহলে আলীর টাকা হচ্ছে আমাদের কত টাকা? আমরা এটা নিচে 4,47,000। আলীর 4,47,000 টাকা। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে 3,50,000 টাকা নিব। তাহলে এই যে আলীর 4,47,000 টাকা থেকে 3,50,000 টাকার উপরে 0%, তাহলে 0 হলো। তাহলে 97,000। 4,47,000 থেকে 3,50,000 টাকা বিয়োগ করো। বিয়োগ করো। 97,000। 97,000 থাকে। 97,000। তাহলে 97,000 পরবর্তী স্টেপ আমার কত? 1,00,000। 1 লাখ। পরবর্তী স্টেপ কি আর দেওয়া যাবে আমাদের? না স্যার, অবশিষ্ট। তাহলে আমাকে এখানেই লিখে দিতে হবে কি? অবশিষ্ট। অবশিষ্ট অবশিষ্ট কত টাকা থাকে? 97,000। 97,000। তাহলে অবশিষ্ট 97,000 টাকা, তাহলে 5%। পরের দুইটা তাহলে আমাদের আর দরকার নেই। 4,850। 5% ধরলে আমাদের কত টাকা হয়? 4,850। 4,850 850। টাকা। 4,850। তাহলে আমাদের নিট প্রদেয় কর 4,850 টাকা। দেখো, ক্লিয়ার বুঝতে পারলাম কিনা আমরা? জি স্যার। জি স্যার। তাহলে আরেকটা কর দায় হবে, কারণ এই যে আরেকটা 3,50,000, এটা হবে না কারণ এটা 3,50,000 টাকা কস্ট করে নাই। এই যে ওসমান 3,50,000 কস্ট করছে, তাহলে ওসমানের জন্য একটা করতে হবে। তাহলে এটা লিখবো, আহ আগেরটা হচ্ছে আমাদের আলীর কর দায়, আর এটা হচ্ছে ওসমান। ওসমানের ওসমানের কর দায় নির্ণয়। তাহলে ওসমানের টাকা হচ্ছে 3,61,000। তাহলে আমরা কিভাবে লিখবো? 667। প্রথমে 3 লাখ টাকা, 3,50,000 টাকার উপর 0% লিখবো। তাহলে এখান থেকে যদি আমরা 3,50,000 বাদ দিই, বাকি থাকে 1 লাখ 11। স্যার 11,667। তাহলে এখানে হবে অবশিষ্ট কত? 11,000। 667। 11,667। 67। তাহলে 11,667 উপর 5% ধরো। 584। 584। কিন্তু আমাদের 584 টাকা পর যদি আমাদের 3,000 টাকার নিচে আসে, তাহলে আমরা লিখবো কি? ন্যূনতম কর। পর। ন্যূনতম পদে কর দিতে হবে। যদি আমরা সিটি কর্পোরেশনের মধ্যে থাকি, তাহলে দিতে হবে 5,000 টাকা। সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা এবং চট্টগ্রামে থাকলে 5,000 টাকা। সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রামের বাইরে অন্যান্য সিটিতে থাকলে দিতে হবে 4,000 টাকা। আর সিটি কর্পোরেশনের বাইরে থাকলে দিতে হবে 3,000 টাকা।
তাহলে আমরা 5,000ও লিখতে পারি, 4,000ও লিখতে পারি, 3,000ও লিখতে পারি। যদি 3,000। 3,000 লিখি তাহলে লিখতে হবে করদাতা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করেছে। তাহলে এখানে একটা আমরা কি দিব, নোট দিয়ে দিব, যে এখানে একটা নোট দিয়ে দিব যে করদাতা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করেছে। ঠিক আছে, জি স্যার। জি করে স্যার। দেওয়া হলো। আর যদি তুমি 5,000 টাকায় দাও তাহলে কি করতে পারবা, 5,000 টাকা দিলে লিখবা করদাতা ঢাকা বা চট্টগ্রামের মধ্যে বসবাস করেছে। আর যদি 4,000 টাকা লেখো তাহলে লিখবা হচ্ছে করদাতা সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করেছে। তাহলে আমি এখানে যেহেতু লিখছি কত টাকা, 3,000 টাকা, 3,000। তাহলে আমাকে লিখতে হবে করদাতা, ধরে নেওয়া হলো করদাতা, ধরে ধরা হলো, ধরা হলো করদাতা, করদাতা সিটি কর্পোরেশনের, ধরে নেওয়া হলো করদাতা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করেন। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা কি এই ম্যাথটা ক্লিয়ার, বুঝতে পারছি না কোনো জায়গায় প্রবলেম হলো? স্যার স্যার বুঝতে এটা কি পারছি। সমস্যা 1 করাচ্ছেন? সমস্যা একটাই, আমি একটু চেঞ্জ করে দিয়ে এই যে কর দায় করার জন্য করলাম, মানে টাকার অ্যামাউন্ট ও একটু চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা তারপরে স্যার। আমাদের যেটা রয়েছে কোশ্চেন, এর পরের কোশ্চেনটা আমাদের সেম। দেখো 2 নাম্বারটা আমাদের, 2 নাম্বার কোশ্চেনটা আমাদের একই। দেখো এখানে ওইটাকে কপি করাই হয়েছে। দেখো এখানে বলছে ক, খ, গ, একটি অংশীদারি, একটি ফার্মের অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 2-2-1। আগেরটা ছিল আমাদের 3, 2, 1। 3-2-1, এটা ছিল 2-2-1। তারিখে ফার্মের আয় ছিল 2 লক্ষ টাকা। তাহলে এখানে বলছে ক, খ, গ কে যথাক্রমে 36,000, 45,000, 48,000 টাকা বেতন প্রদান করা হয়। খ ও গ কে তাদের নিকট হতে ধার গ্রহণের জন্য 40,000 টাকা, 50,000 টাকা সুদ প্রদান করা হয়। অংশীদার গ কে পণ্য বিক্রয়ের কমিশন 30,000 টাকা প্রদান করা হয়। কাস্টম আইন ভঙ্গের জন্য জরিমানা। তাহলে আমাদের এটা কোনো অনুমোদনযোগ্য খরচ, এটা অনুমোদনযোগ্য খরচ, এটা অনুমোদনযোগ্য খরচ, এটাও অনুমোদনযোগ্য খরচ। তাহলে শুধুমাত্র এটা কি হবে, এটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, অন্তর্ভুক্ত হবে না। এটা অন্তর্ভুক্ত হবে, এটা অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমাদের বলছে উপরোক্ত তথ্য হতে ফার্ম অংশীদারদের কর দায় নির্ণয় করো। আচ্ছা, আমি সময় কম লাগবে, দ্রুত গতিতে দেখাই দিচ্ছি। জাস্ট এটা করা আছে, এখান থেকে আমাদের কপি টু পেস্ট করলে হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বরে কপি টু পেস্ট করলাম। আর 3 নম্বরেরটা আমরা আবার এর সাথে আর একটা হোমওয়ার্ক দিছি, এটা করলে পরে দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে সবগুলোই। তাহলে এখানে আমাদের নামগুলো পরিবর্তন, নামগুলো পরিবর্তন করে এখানে দিতে হবে ক, খ তারপরে গ। হচ্ছে খ, তারপরে হচ্ছে গ। গ। ক, খ, গ। নেট লাভ হচ্ছে আমাদের এখানে কোশ্চেনে ছিল 2 লাখ, তাহলে আমরা এটাকে নেট লাভটা 2 লাখ করে দিলাম। তারপরে কি কি আছে দেখি আমরা। আচ্ছা, কমিশনটাই আগে নিয়ে আসি আমি, যেহেতু আমাদের করা আছে। দেখো কমিশন আছে না আমাদের, জি এই যে জি স্যার, শুধু খ গ কমিশন, প্রদান করতে স্যার। হকে 30,000 টাকা কমিশন দেওয়া হলো। যেহেতু আমাদের করাই আছে এখানে, তাহলে আমি এখানে খালি লিখলাম খ এর কমিশন। তোমরা সাজা লিখলে লেখো খ। আচ্ছা, সাজাই লেখা দিই, সিরিয়ালি লেখা দিই। তার প্রথমে অংশীদারদের বেতন। আচ্ছা, লিখি সিরিয়ালি লিখি। দেখো তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি রয়েছে, প্রথমে রয়েছে ক, খ, গ, 3 জন বেতন পাইছে 36,000, 45,000, 48,000। 48,000। তাহলে আমরা এভাবে লিখবো অংশীদারদের বেতন, লিখে এখানে লিখবো হচ্ছে কি ক, কর বেতন। তারপরে এখানে হচ্ছে আমাদের কি 50,000। হবে, খ, খ খ এর বেতন। এখানে হচ্ছে গ। আমাদের গ।
দেখো সেম একই কথাই, কিন্তু কত কত বেতন পাইছে লিসা? 36,000। কত? 36,000। 36,000। তারপরে 45,000। 36,000, 45,000, 48,000। 40,000। তাহলে তিনজন বেতন পাচ্ছিল, তিনজন। 48 স্যার, 48। কোনটা 48? গ। নিচেরটা। 48,000। তিনটা যোগ করে কত হয়? স্যার, 1,29,000। 1,29,000। তারপরে আহ, অংশীদারদের সুদ। তারপর আমাদের কি আছে দেখি আমরা। এরপরে আমাদের রয়েছে এই যে খ ও ক ও খ কে তাদের নিকট থেকে ধার গ্রহণের জন্য 40,000 টাকা, 50,000 টাকা সুদ দেওয়া হয়। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো অংশীদারদের ঋণের সুদ। একটা হচ্ছে এখানে পাবে ক, আর একটা পাবে হচ্ছে খ। ক এবং খ ঋণের সুদ কত কত? 40,000, 50,000। তাহলে এটা হচ্ছে আমাদের 40,000, আর এটা হচ্ছে আমাদের 50,000। তাহলে দুটো 90,000। যোগ করে 40 আর 50 দুটো যোগ করে আমরা এখানে লিখলাম 90,000। তারপরে আহ, আর শুধু কি খকে রয়েছে? কমিশন প্রদান। খ কে কমিশন প্রদান। 30,000। দেখো আগেরটা যদি আমরা করতে পারি, এটা কি সহজ না? খ এর কমিশন, এটা কিন্তু তোমরা নিজেরাই পারতো, তারপরে আমি করে দিচ্ছি। খ এর কমিশন কত টাকা? 30,000। 30,000 টাকা। আর কমিশনের পরে আমাদের কি দেওয়া রয়েছে? আইন ভঙ্গের জরিমানা। আইন ভঙ্গের জরিমানা। তাহলে আইন ভঙ্গের জরিমানা, আইন ভঙ্গের জরিমানাটা আমরা লিখবো এরপরে। এখানে আমাদের আছেই, দেখো এই যে আইন লঙ্ঘনের জরিমানা আর আইন ভঙ্গের জরিমানা একই কথাই, খালি শুল্কটা বাদ দিয়ে দিই। আইন লঙ্ঘনের জরিমানা কত টাকা? হাজার। কত? 55,000। 55,000। আচ্ছা, এরপর আইন লঙ্ঘনের জরিমানা। তারপরে আছে অগ্রিম কর প্রদান। আগাখা, এটা হচ্ছে অনুমোদনযোগ্য, এখানে আসবে না। অগ্রিম কর প্রদান 35,000। অগ্রিম করটা আমরা লিখবো অগ্রিম কর। আমাদের এখানে অগ্রিম করটা হবে হলো কত? 35,000। তাহলে অগ্রিম কর লিখলাম 35,000 টাকা। তারপরে উত্তোলন। আমাদের এটা তো আমরা দিছি। তারপর আমাদের উত্তোলন। উত্তোলন কে কত উত্তোলন করছে দেখো। 50,000, 45,000, 45,000। 40,000। 1,000। তাহলে 50,000, তারপরে 45,000, তারপরে 40। হচ্ছে 40,000। তিনটা এক লাখ যোগ পঁয়ত্রিশ। 1,35,000। 35,000। তাহলে এবার এইগুলো যোগ করো। 4,74,000। 4,74,000। 4,74,000। সাবিয়া ঠিক আছে তো যোগফল গুলা নাকি? চার তার লাখ সব মিলে হচ্ছে মোট আয় 6,74,000। 6,74,000। তাহলে মোটাই পর্যন্ত আমরা করলাম। দেখো একদম কি সহজ ছিল না? বলো। জি স্যার। তাহলে এখানে কি বলছে? উপরোক্ত তথ্য হতে ফার্ম ও হয়। অংশীদারদের কর দায়, ফার্ম ও অংশীদারদের কর দায় নির্ণয় করতে বলছে। তাহলে ফার্মের কর, অংশীদারি ফার্ম আর অংশীদারদের কর দায় নির্ণয় করি আমরা। তাহলে আমাদের প্রথমে এখানে একটা কর দায় নির্ণয় করব। কর দায়টা এর আগে আমরা আগের অঙ্কে শিখে আসলাম। সেম একইভাবে এখানেও একটা কর দায় নির্ণয় করব। তাহলে আমাদের আয় কত টাকা হইলো? স্যার, 6,74,000। 6,74,000। তাহলে আমাদের আয় হলো 6,74,000। কি করব? এই 6,74,000 থেকে যে 3,50,000 টাকা নিয়ে আসবো, নিয়ে এসে আর উপরে 0% রাখবো, 0। তাহলে এইখান থেকে আমরা 3,50,000 টাকা বাদ দিই। বাকি কত থাকে আমাদের? 3,24,000। 3,24,000 টাকা থাকে। এখান থেকে আমরা পরবর্তী স্টেপে 1,00,000 টাকা দিব। পর 2 লাখ 1,00,000 টাকার 5%, 5,000 টাকা। এবার 1,00,000 টাকা এখান থেকে বিয়োগ করব। তাহলে আমাদের থাকে 2,24,000। 24,000। তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের 3,00,000 টাকা। পরবর্তী স্টেপ কি আমাদের হবে? না স্যার।
তাহলে এই পরবর্তী স্টেপে এখানে আমাদের কি লিখে দিতে হবে? অবশিষ্ট অবশিষ্ট। তাহলে অবশিষ্ট কত টাকা থাকলো? 2,24,000। 2,24,000। 2,24,000। তাহলে আমরা লিখবো অবশিষ্ট 2,24,000 টাকার উপর 10%। 10%-এ কত হয় দেখো। 22,400। তাহলে এখানে আমাদের বের হয় 22,400 টাকা। 22,400 টাকা। তাহলে আমরা যদি যোগ করি কত হবে? 22,000 আর 5,000, 400। স্যার ওই যে 27। 27,000। 27,400। তাহলে আমাদের পর্দায় শেষ হলো। এরপরে অংশীদারদের আয়টা বের মোটা। করবো, মোট আয়টা বের করব। এখানেও আমাদের এইটার মতোই 3 জন অংশীদার ছিল। আজকে ক্লাস করার পরে আশা করি এই অঙ্ক আপনাদের আর না করলেও চলবে, যে ক্লাসের পরে কিন্তু ক্লাসেই হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই ক্লাসটা আহ, একবার দেখলে পরেই পারার কথা। স্যার তারপর ভিডিওটা কি করছেন, দিয়ে দিছেন কোনটার ভিডিও? এইটার এর আগের ক্লাসে? না, হ্যাঁ। এর আগের ক্লাসে এইটাই দিয়ে দেবো। তাহলে স্যার এটা আজকে একটু দিয়ে দিন, আমি উঠাই নিব না। ক এমন তো না দেহে পারার কথা, না দেহে করবা। আর গো। দিয়েন স্যার, আমি প্রথম ক্লাসটা করি নাই। আজ প্রথম ক্লাসে নিচ্ছি, সমস্যা নয়, ওইটা আগেরটা বাদ দিছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথমে কি পাইছে? বেতন। অংশীদারদের বেতন। তাহলে বেতন 36,000, 45,000, 48,000 বেতন। এখানে লিখবো হচ্ছে আমরা টোটাল হচ্ছে আমাদের এক লাখ মোট হচ্ছে উনত্রিশ হাজার 1,29,000। তাহলে মোটের ঘরে 1,29,000। আমরা 1,29,000 লিখবো। কত? 36,000। 45,000 না? 36,000 স্যার। হচ্ছে আমাদের 36, 45, 48। আচ্ছা, প্রথমটা 36,000, তারপরেরটা হচ্ছে আমাদের 45। 45,000, 45,000, 48,000। তারপরেরটা আমাদের 48,000। 48,000 বেতন সুদ গেল। প্রদান স্যার। বেতনের পরে হচ্ছে ঋণের সুদ। তাহলে ঋণের সুদটা আমাদের পাইছে কে কে? ক এবং খ। অক্ষ। 40,000, 50,000 ঋণের সুদ। 90,000 স্যার। তাদের 40,000 আর 50,000। কত কত? 40,000, 50,000। 40,000, 50,000। তার কমিশন আর এটা শুধু হচ্ছে নাই। 30,000। তারপরে হচ্ছে আমাদের খ এর কমিশন 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি? কমিশন। কমিশন লিখে মোট হচ্ছে কত? মোটের ঘরে হয় 30,000 টাকা। আর এটা ও, এইখানে আমার ভুল গেছে স্যার। মোটের ঘরে 30,000 টাকা, খর ঘরেও 30,000 টাকা। খ পাইছে না? জি স্যার, শুধু স্যার 30,000। আর দুইটা তো ফাঁকা। হ্যাঁ, এটা ভুলে গেছিলাম। তারপরে আমরা এখানে কি লিখবো? দেওয়া শেষ আমাদের। এবার হচ্ছে বন্টন যোগ্য মুনাফা। তো বন্টন যোগ্য মুনাফা হচ্ছে আমাদের কিভাবে বের করতে হবে? এইগুলো যোগ করো, এই তিনটা যোগ করো, কত হয়? যোগ এই তিনটা যোগ করে আমাদের মোট আয় থেকে বাদ দিতে হবে। মোট করযোগ্য আয় হলো 6,74,000। 2,49,000 টাকা। আচ্ছা, 6,74,000 টাকা আমাদের আয় বের হয়েছে। আয় বের হয়েছে কত? 6,74,000। 74,000। এই দেখো, এটা আমরা বের করছি যে মোট আয় 6,74,000। এই 6,74,000 থেকে এই 6,74,000 লিখলাম। এখান থেকে এগুলো যোগ করবা, যোগ করে কত হইলো? তার 4 2 লাখ লাখ তার 49,000। 2,49,000। 2,49,000। তাহলে 2,49,000 কি করবো? বাদ দিয়ে দিব। অশুভ স্যার 4,25,000। 4,25,000। এটাই হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। তাহলে আমরা এখানে দেখে দিই। এখানে দেখে দিব আমরা এভাবে 6,74,000। 6,74,000 মাইনাস হচ্ছে আমাদের কত? 2 লক্ষ 49,000। 2,49,000 কোথায় পাইছি? এটা কি সবাই বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। 2,49,000, এই যে এগুলো যোগ করছি আমরা। এগুলো যোগ করে 2,49,000 বাদ দিয়ে আমাদের থাকলো হচ্ছে 4 লক্ষ কত? 4,42,000। 4,42,000। 25,000। 25,000। 25,000। 4,25,000।
এই 4,25,000 আমাদের ভাগ করার রেশিও দেওয়া রয়েছে টু ভাগ 5 গুণন 2। 2:1। তাহলে 2:2:1 আমরা এটা ভাগ করব। তাহলে আমাদের কিভাবে ভাগ করতে হবে? কোয়ারটা যদি আমরা বের করি তাহলে কি হবে? লিখতে তার হবে ভাগ 5 গুণন 2। 4,25,000 কর ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে গুণন হচ্ছে 2 আর ভাগ ভাগ হলো 5। 5। তাহলে করটা বের হবে, কত বের হয়? স্যার 1,70,000। 1,70,000। খড় যেহেতু একই অনুপাত রয়েছে তাহলে এটাও আমরা লিখবো 1,70,000। 70,000। গড় হচ্ছে আর অর্ধেক, 1,70,000-এর অর্ধেক দিয়ে দাও, তাহলে কত হয় দেখো, গড় কত হয়? 4,25,000 গুণন 1 ভাগ 6 ভাগ 5 স্যার। ভাগ 5, হ্যাঁ, ভাগ 5। ভাগ 85,000। 85,000 টাকা। এরপরে আমরা কি করব? সবগুলো যোগ করব। যোগ করে এটা তো আমাদের যোগফল করাই আছে। স্যার প্রথমটা আমাদের 74,000। 6,74,000। তাহলে এটা 6,74,000 লিখবো। পরেরটা কত? স্যার আমি এক জায়গায় ভুল করছিলাম, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এখন স্যার ফার্স্টে হতো 2,46,000। কত? 46,000। 2,46,000। তারপরে তারপরে খ হচ্ছে, দাঁড়ান স্যার, এটা, 1,00,000 স্যার, 1,70,000 না? হ্যাঁ স্যার, 2,95,000। 2,95,000। তারপর স্যার এটা আসে 1,33,000। 1,33,000। তাহলে এরপরে আবার কর দায় আছে। কর দায় দেখো, কর হচ্ছে 3,50,000 টাকা পার হয়েছে। তিন লাখ স্যার পঞ্চাশ হাজার পার হয়েছে কিনা বলো? না স্যার স্যার। না তাহলে স্যার। একটা কর দায় করতে হবে।